স্পেনের ন্যাশনাল পুলিশের চিফ ইন্সপেক্টর সেদিন কর্তব্যরত ছিলেন। ভোর রাতে প্রায় 2:40 তার কাছে একজন মহিলার ফোন আসে। সে জানায় যে ঘুমন্ত অবস্থায় তার বুকের ওপর চেপে বসে কেউ তার গলা টিপে ধরেছে, কিন্তু সেই ভদ্রমহিলা যে গলা টিপে ধরেছে তাকে দেখতে পাচ্ছিল না। একটা অশরীরী ছিল। একটা ভূতের বিরুদ্ধে তদন্ত করতে হয়েছিল সেই চিফ ইন্সপেক্টরকে, এবং এই ঘটনাটা খুব যে পুরনো দিনের ঘটনা তাও কিন্তু নয়। 1990 সালের মাঝামাঝিতে স্পেনের মাদ্রিদে এই ঘটনাটি ঘটে। আজকের আড্ডার আসরে এরকম একটি মারাত্মক ইন্টারেস্টিং সত্যি ভূতের ঘটনা রয়েছে। তাহলে আজকের আড্ডার আসর শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। আজকের কাহিনীটি হলো স্পেনের রাজধানী মাদ্রিদে এই ঘটনাটি ঘটেছিল। স্পেনের ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, আর ভবিষ্যতেও ঘটবে বলে তো মনে হয় না। স্টেফিনা লেজার নামে একটি মেয়ে মাদ্রিদে তার পরিবারের সাথে লুইস মারিয়ান 8 নামক একটি অ্যাপার্টমেন্টে বসবাস করত। 3 ভাই বোন এবং বাবা মাকে নিয়ে 5 জন সদস্যের একটি অত্যন্ত সুখী পরিবার ছিল স্টেফিনাদের। 18 বছর বয়সে স্টেফিনা সদ্যই কলেজে ভর্তি হয়েছিল। কলেজ, নিজের পরিবার এবং পড়াশুনো নিয়ে স্টেফিনা ব্যস্ত থাকতে পছন্দ করত। 18 বছর বয়সে কলেজে যাওয়ার আগে পর্যন্ত সে একটি অত্যন্ত স্বাভাবিক মেয়ে ছিল, কিন্তু কলেজে যাওয়ার কিছুদিন পরে স্টেফিনার বাবা মা লক্ষ্য করে তার মধ্যে কিছু পরিবর্তন ঘটছে। এরপর তার বাবা মা হঠাৎ একদিন দেখে স্টেফিনা তার অত্যন্ত প্রিয় ছোট ভাইকে সামনে দেখে রাগে বিনা কারণে গড়গড় করছে। আবার কখনো কখনো তার ভাইকে দেখে মুখ দিয়ে সাপের মতো হিস শব্দ বার করত। তার কয়েকদিন পর হঠাৎই সে সামনে ভাইকে পেয়ে মুখ দিয়ে হিস শব্দ করতে করতে আক্রমণ করে। আবার কখনো রাগে ফুঁসতে ফুঁসতে দেওয়ালে আঁচড় কাটত সে। সেই আঁচড়ের দাগ এতটাই তীব্র ছিল যে স্টেফিনাদের কাঠের বাড়ির দেওয়ালে গভীর আঁচড়ের দাগ ফুটে উঠত। তারপর যত দিন যেতে থাকে তার মধ্যে অদ্ভুত সব আচরণ লক্ষ্য করা যায়। মাঝে মধ্যে যেন তার উপর কিছু ভর করত। তখন সে হঠাৎ রেগে মুখ দিয়ে গড়গড় শব্দ করত, সাপের মতো হিসির শব্দ করত। তারপর চিৎকার, চেঁচামেচি, ভাইকে আক্রমণ, এইসব দিন বেড়ে গেল। আবার সে কখনো কখনো একেবারে স্বাভাবিক আচরণও করত। এসব দেখে তার বাবা মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল এবং তারা স্টেফিনার সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করল। প্রথমে তো স্টেফিনা এই বিষয়ে কিছুই বুঝতে পারছিল না। সে তার বাবা মাকে বলে, আমার কখন, কিভাবে, কেন এরকম হয় আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু আজকাল মাঝে মধ্যেই গভীর রাত্রে আমি একটা ছায়া দেখতে পাই। আমি বুঝতে পারি সেটা কোনো মানুষের ছায়া নয়, কিন্তু অদ্ভুত একটা ছায়া, এবং সেটা দেখার পরেই আমার মধ্যে আস্তে আস্তে কিছু একটা হয়ে যায়। তারপর আমি কি করি কিছুই মনে করতে পারি না। এর মধ্যে একদিন হঠাৎ তার মা আবিষ্কার করে স্টেফিনার ঘরে প্রচুর ভূত, প্রেত এবং তন্ত্রমন্ত্রের বই রয়েছে। এইসব বইয়ের প্রতি স্টেফিনার পড়ার ঝোঁক দেখে তার মা অবাক হয়ে যায়। স্টেফিনাদের পরিবার ক্যাথলিক, খ্রিস্টান এবং অত্যন্ত ধার্মিক ছিল। তার বাবা মা ভাবল এসব ভূত প্রেতের বই পড়ে স্টেফিনা এই সমস্যায় পড়েছে, সে কারণে তারা তার ঘর থেকে সেই সমস্ত বই সরিয়ে দেয়, কিন্তু তাতে কিছু লাভ হয় না। এসবের মধ্যে প্রায় 6 মাস কেটে গেছে, আর স্টেফিনার শরীর ক্রমশ খারাপ হতে শুরু করেছে। এই 6 মাসে তার বাবা মা সব রকমভাবে স্টেফিনাকে সারিয়ে তোলার চেষ্টা করেছে। তারা যেরকম চার্চে ফাদারের কাছে নিয়ে স্টেফিনাকে দেখিয়েছে, তেমনি প্রচুর ডাক্তারও দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো ডাক্তারই স্টেফিনার মধ্যে কোনো শারীরিক অসুস্থতা ধরতে পারেনি। তাদের মতে স্টেফিনার কোনো শারীরিক বা মানসিক অসুস্থতা নেই, সে সম্পূর্ণরূপে সুস্থ। কিন্তু এত কিছু করার পরেও তার আচরণে কোনো পরিবর্তন হয় না, এবং ক্রমশ তার শরীর খারাপ থেকে আরও খারাপ হতে শুরু করে। তখন তাকে মাদ্রিদের একটি সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে অন্যান্য ডাক্তারের সাথে মনোরোগ বিশেষজ্ঞও তাকে দেখে। প্রায় 21 দিন ধরে ওই হাসপাতালে তার চিকিৎসা চলে।
সেই হসপিটালের সমস্ত ডাক্তারও তাকে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে জানায়। কিন্তু তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না, বরং দিনের পর দিন তার স্বাস্থ্য আরও খারাপ হতে থাকে। 3 সপ্তাহ পরে হঠাৎই একদিন রহস্যজনকভাবে হসপিটালে স্টেফিনার মৃত্যু হয়। অথচ সব কিছুই প্রায় স্বাভাবিক ছিল। প্রত্যেক দিনের মতো সেদিনও তার বাবা মা তাকে দেখে ফিরেছিল, কিন্তু কয়েক ঘন্টা পরে হঠাৎই তার মৃত্যুর খবর এলো। 1991 সালের আগস্ট মাসে এই ঘটনাটি ঘটে। তার সাথে যে অদ্ভুত কাণ্ড কারখানা ঘটছিল সেটুকু বাদ দিলে স্টেফিনার শরীরে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করানোর পরেও ডাক্তাররা কোনো রকম অসুস্থতা খুঁজে পায়নি, অথচ তার মৃত্যু ঘটল। এই মৃত্যুও সেই হসপিটালের ডাক্তারদেরকে রীতিমতো অবাক করে দিয়েছিল। মৃত্যুর কারণ জানার জন্য মৃতদেহটি পোস্টমর্টেম করা হয়, কিন্তু পোস্টমর্টেমেও বিশেষ কিছু পাওয়া গেল না। শুধুমাত্র এটুকু উল্লেখ ছিল যে হৃদস্পন্দন থেমে যাওয়ার কারণে তার মৃত্যু ঘটে। তারপরে তার মৃতদেহ তার বাবা মাকে হস্তান্তর করা হয় এবং তারা সম্পূর্ণ নিয়মনীতি মেনে তার অন্তিম সংস্কারও করে। মা বাবার প্রথম সন্তান হওয়ার কারণে স্টেফিনা অত্যন্ত আদরের ছিল। তার মৃত্যুর পরে তার বাবা মা তার ঘর আগের মতোই সাজিয়ে গুছিয়ে রাখত, যেন স্টেফিনা ফিরে এসে তার সমস্ত জিনিসপত্র যেন একেবারে আগের মতোই ব্যবহার করবে। দিনে অন্তত একবার নিয়ম করে স্টেফিনার ঘর পরিষ্কার করা হতো এবং তারপরে আবার সেই ঘর বন্ধ করে রাখা হতো। প্রথম কদিন তো ঠিক ছিল, কিছু ঘটেনি সেরকম, কিন্তু সপ্তাহখানেক পরে একদিন তার ঘর খুলে তার মা একেবারে বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে দেখে স্টেফিনার ঘর একেবারে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে, যেন কেউ প্রচণ্ড রাগ করে সমস্ত জিনিস এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। কিছু বুঝতে না পেরে তার মা সমস্ত ঘর গুছিয়ে পরিষ্কার করে আবার বন্ধ করে রাখে। 4-5 দিন পরে যখন আবার সে ঘর পরিষ্কার করার জন্য খোলে, দেখে সেই আগের দিনের মতোই ঘরের লণ্ডভণ্ড অবস্থা। সেদিনও কিছু বুঝতে না পেরে আবারও ঘর গুছিয়ে পরিষ্কার করে বন্ধ করে রেখে দেয়। কিন্তু সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই রাতে স্টেফিনার ঘর থেকে সব অদ্ভুত ভয়ঙ্কর শব্দ ভেসে আসছিল। তার মধ্যে সবচেয়ে বেশি মাম্মা মাম্মা বলে যন্ত্রণাময় আর্তচিৎকার শোনা যাচ্ছিল। মাম্মা মাম্মা ডাক শুনে তার মা নিজেকে স্থির রাখতে না পেরে স্টেফিনার ঘরে যায়। গিয়ে সে বুঝতে পারে সেই ঘরে অদ্ভুত ঝোড়ো ঠান্ডা হাওয়া বইছে, অথচ বাইরে সমস্ত কিছু স্বাভাবিক, কোনো ঠান্ডা হাওয়া ছিল না। তারপর তার মা দেখতে পায় তার ঘরের দেওয়ালে প্রচুর নখের আঁচড়ের দাগ এবং সমস্ত ঘর আগের মতোই লণ্ডভণ্ড অবস্থা। এই দিন স্টেফিনার পুরো পরিবার এই সমস্ত ঘটনা দেখে প্রচণ্ড ভীত হয়। তার পরের দিন সকালে স্টেফিনার বাবা মা তার ঘর পুরো সিল করে দেয়, যাতে বাইরে থেকে আর খোলা না যায়। সেই দিন রাতে আবারও যথারীতি স্টেফিনার ঘর থেকে ভয়ঙ্কর সব শব্দের সাথে সাথে স্টেফিনার যন্ত্রণাময় মাম্মা মাম্মা আর্তচিৎকার শুনে তার পুরো পরিবার তার ঘরের সামনে এসে দাঁড়ায়। তারপরে তারা অবাক হয়ে দেখতে পায় তাদের চোখের সামনে সেই সিল করা দরজার লক নিজের থেকে খুলে গেল। এই ঘটনায় তারা প্রচণ্ড ভীত আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু তারা বুঝতে পারছিল না এই বিষয়ে তারা কার সাথে আলোচনা করবে। পাড়া প্রতিবেশীকে বললে তারা বোধহয় হেসেই পুরো ব্যাপারটা উড়িয়ে দেবে। কিন্তু দিনের পর দিন এই ঘটনায় আতঙ্কিত হয়ে তারা কিছু বুঝতে না পেরে কয়েকজন প্রতিবেশীর সাথে এই বিষয়ে আলোচনা করে, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে কয়েকজন প্রতিবেশী জানায় যে তাদের বাড়ির এই অদ্ভুত শব্দ তারাও গত কয়েক রাতে শুনতে পেয়েছে। এরপর সেই রাতে যখন আবার ওই স্টেফিনার ঘর থেকে ভয়ঙ্কর শব্দ আসতে থাকে, তখন কিছু প্রতিবেশী এসে সেই ঘটনা চাক্ষুষ করে এবং তারাও আতঙ্কিত হয়ে পড়ে। এইসব ঘটনার মধ্যে স্টেফিনার মৃত্যুর প্রায় 15 দিন কেটে গেছিল। এর মধ্যে একদিন হঠাৎই স্টেফিনার কলেজ থেকে 3 জন প্রফেসর তাদের বাড়ি আসে এবং তার মা বাবাকে জানায় তারা স্টেফিনার বিষয়ে কিছু কথা বলতে চায়। ওনারা জানায় 6-7 মাস আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো স্টেফিনার পরিবারকে আগে জানানো প্রয়োজন ছিল, কিন্তু যদি ওনারা অবিশ্বাস করে সেই কারণে কলেজের প্রফেসররা জানাতে পারেনি। কিন্তু যে ধরনের ঘটনা ঘটে স্টেফিনার মৃত্যু হলো, তাতে ওই 3 জন প্রফেসর মনে করছেন
সেই ঘটনাগুলো তার পরিবারকে জানানো উচিত। কলেজের তরফ থেকে আসা এই 3 জনের মধ্যে একজন নান ছিলেন। সমস্ত ঘটনাগুলো ওনার চোখের সামনেই ঘটেছিল। উনি জানায় স্টেফিনার এক বান্ধবীর বয়ফ্রেন্ড মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তারপরে সেই বান্ধবী প্রায় ডিপ্রেশনে চলে যায়। স্টেফিনার সে একজন অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ছিল। সে কারণে এই ঘটনায় স্টেফিনাও মানসিকভাবে অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়। একদিন ওই নান কলেজের পেছন দিকে স্টেফিনা এবং তার ওই ঘনিষ্ঠ বান্ধবী আর তাদের 2 জন ক্লাসমেটকে দেখতে পায়। একটা কাঠের বোর্ডের উপর একটা উল্টো করে রাখা কাচের গ্লাস, আর এই 4 জন বোর্ডের 4 কোণে দাঁড়িয়েছিল এবং এক একজন ওই কাচের গ্লাসের উপর আঙুল ছুঁয়ে দেখছিল। প্রথম 3 জন যখন গ্লাসের পেছন দিকে আঙুল রাখলো তাতে কিন্তু কিছু হলো না, কিন্তু যখন স্টেফিনা ওই গ্লাসের পেছনে হাত রাখলো অমনি কাচের গ্লাসটি হাওয়ায় উঠতে শুরু করলো। এটা দেখে ওই নান প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর তার খেয়াল হয় যে ওই 4 জন ক্লাস ছেড়ে কলেজের পেছন দিকে সব কী করছে। তখন উনি প্রচণ্ড রেগে 4 জনকে বকাঝকা করে আর প্রচণ্ড রাগে সেই কাঠের বোর্ডটাকে ভেঙে দেয়। তারপর উনি খেয়াল করে ওই কাচের গ্লাসটা তখনও হাওয়ায় ভাসছে। তিনি প্রচণ্ড অবাক হয়ে সেটা দেখতে দেখতে ভাবতে থাকে যে বাস্তবেও কি আসলে এরকম কিছু ঘটতে পারে। তখন সেই নানের মনে হয় এখানে কি ঘটছিল সেই বিষয়ে ওই 4 জনের সাথে কথা বলে সেটা তার জানা উচিত। সেই সময় ওনাকে উচ্চ স্বরে কথা বলতে শুনে আরেকজন কলেজের শিক্ষিকা ওই জায়গায় চলে আসে। তারপর ওই নান কথা বললে জানতে পারে স্টেফিনা তন্ত্র মন্ত্র এবং ভূত প্রেতের বই পড়ত এবং ভূতের সাথে কথা বলার শখ ছিল তার। সে কারণে তারা কলেজের পেছনে তার ওই বান্ধবীর অ্যাক্সিডেন্টে মৃত বয়ফ্রেন্ডের সাথে স্টেফিনার সাহায্যে কথা বলার চেষ্টা করছিল। এই সব কথার ফাঁকে নান হঠাৎ দেখতে পায় একটা সাদা ধোঁয়ার কুণ্ডলি ভাসতে ভাসতে আসে। সেই মুহূর্তে ওখানে ওই 4 জন ছাত্রী ছাড়া 2 জন শিক্ষিকা মানে মোট 6 জন উপস্থিত ছিল। কিন্তু ওই সাদা ধোঁয়ার কুণ্ডলী সোজা স্টেফিনার দিকে গিয়ে স্টেফিনার নাকের মধ্য দিয়ে তার শরীরে প্রবেশ করে, যেন সে স্টেফিনার শরীরে প্রবেশ করার লক্ষ্য নিয়েই ওই জায়গায় এসেছিল। সেটা দেখে ওই 2 জন শিক্ষিকা প্রচণ্ড আতঙ্কিত হয়ে 4 জন ছাত্রীকে ভীষণই বকাঝকা করেন এবং বলেন তারা যেন আর কখনো এই 4 জন ছাত্রীকে কলেজের পেছন দিকে আসতে না দেখেন। তারপর স্টেফিনার বাবা মা এই ঘটনার তারিখ জানতে চায় ওই শিক্ষিকাদের কাছে এবং তারা বুঝতে পারে এটা সেই সময়ের ঘটনা যার পরের থেকে স্টেফিনার মধ্যে ভয়ঙ্কর রকমের আচরণের পরিবর্তন ঘটেছিল। এই সমস্ত কিছু শুনে এবং সেই সময় প্রত্যেক দিন রাতে বাড়িতে যা ঘটছিল সেই সব কথা মনে করে স্টেফিনার পরিবার অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে স্টেফিনার একসময় ভূতের সাথে কথা বলার শখ হয়েছিল, হয়তো সেই এখন ভূত হয়ে এই বাড়িতেই বাস করছে এবং সে তার ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া হয়েই ঘুরে বেরিয়ে সবাইকে জানান দিচ্ছে যে ভূত হয়ে সে আছে। এই সব কিছু মনে করে সেদিন তার বাবা মা তার ঘরের দরজা আবার খোলে এবং দেখতে পায় যথারীতি সমস্ত ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়ে এবং যীশুখ্রিস্টের ফটোটাও উল্টো করে ফেলে রাখা। তারপর তার মা দেখে স্টেফিনার ফটোটা মাটিতে পড়ে রয়েছে। প্রাণের চেয়ে প্রিয় মেয়ের ফটো এইভাবে মাটিতে পড়ে থাকতে দেখে তিনি সহ্য করতে না পেরে ফটোটা মাটি থেকে তুলতে যায়। যেই মুহূর্তে তিনি ফটোতে হাত লাগায় যেন তার শরীরে বিদ্যুৎ খেলে যায়। সামলাতে না পেরে তিনি আবার ফটোটা মাটিতেই ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে তার বাবা কিছু বুঝতে না পেরে নিচু হয়ে যেই না ফটোটা তুলতে গেছে অমনি দেখে ফটোর মধ্যে স্টেফিনার শুধুমাত্র মুখের জায়গাটা দাউ দাউ করে আগুন জ্বলছে। একটা কাঠের ফ্রেমে ফটোটা লাগিয়ে কাঁচ দিয়ে বাঁধানো ছিল। গোটা ফটো ফ্রেমটা বাদ দিয়ে শুধুমাত্র স্টেফিনার মুখের অংশটাতেই আগুন জ্বলছিল। প্রচণ্ড ভয় পেয়ে স্টেফিনার বাবাও ফটো ফ্রেম নিচে ফেলে দেয়। তারপর তারা 2 জন সেই রুম থেকে বেরিয়ে আসে এবং রুমের ভেতর থেকে ভয়ঙ্কর সব শব্দ ভেসে আসে। সেই রাতটা কোনোভাবে তারা কাটায়। সকাল হতেই সবচেয়ে প্রথম একজন কাঠের মিস্ত্রি ডেকে আবার স্টেফিনার ঘরের দরজা রীতিমতো সিল করে দেয়।
তারপর সেই দরজার সামনে বড় বড় সোফা রেখে দরজার মুখের সামনের অংশটা পুরো সিল করে দেওয়া হয়। সেদিন সারাদিন স্বাভাবিকভাবে কাটলো, কিন্তু যেই না সন্ধে গড়িয়ে রাত হলো, অমনি স্টেফিনার ঘর থেকে প্রচণ্ড জোরে আর্তনাদের শব্দ ভেসে আসতে লাগলো। যেন মনে হচ্ছিল কেউ সেই বদ্ধ ঘরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে। অল্প কিছুক্ষণের মধ্যে স্টেফিনার বাবা মা দেখতে পেল সিল করা দরজা নিজে থেকেই ভেঙে গেল। দরজার সামনে রাখা ভারী সোফাটা কেউ যেন ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দিল। সেই রাতটাও তারা আতঙ্কিত অবস্থায় কোনোভাবে কাটালো এবং পরের দিন সিদ্ধান্ত নিল এই বাড়ি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় তাদের কাছে নেই। তাছাড়াও অন্য একটা ঘটনা তাদেরকে ভীত ও আতঙ্কিত করছিল। স্টেফিনার একটা ছোট বোন ও একটা ছোট ভাই ছিল। সেই ভাই বোনের বেডরুমে দুটো বেডে একটাতে স্টেফিনার ভাই এবং অন্যটাতে তার বোন ঘুমোতো। কিন্তু রাতে তার সেই ছোট ভাইকে কেউ যেন ফুটবলের মতো ছুঁড়ে একটা বেড থেকে অন্য বেডে পাঠাতো। সে কারণে তারা এই বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু একটা বাড়ি ছেড়ে অন্য বাড়িতে শিফট করার বিষয়টা সময় সাপেক্ষ, তো তারা সেই ব্যাপারে চিন্তাভাবনা অবশ্যই করছিল, কিন্তু সময় লাগছিল। এর মধ্যে সেই দিন রাতে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল যা আগে কখনো ঘটেনি। সেই রাতে প্রায় 12টা সাড়ে 12টা নাগাদ ঘুমন্ত অবস্থায় স্টেফিনার মা বুঝতে পারে কেউ তার বুকের ওপর চেপে বসে তার গলা টিপে ধরেছে। সে চোখ খুলে কাউকে দেখতে পায় না, কিন্তু বুঝতে পারে বুকের ওপর কেউ বসে গলাটা টিপে ধরেছে। প্রাণপণ চেষ্টা করেও তার গলা থেকে হাত দুটো সরানোর কিন্তু কোনোভাবেই সে পারছিল না, এবং তার গলা টিপে ধরার ফলে তার মুখ দিয়েও কোনো শব্দ বেরোচ্ছিল না। ততক্ষণে স্টেফিনার বাবা তার মাকে দেখে বুঝতে পারে যে কিছু একটা সে বলতে চাইছে, কিন্তু কোনোভাবেই বলতে পারছে না। কোনোভাবে সে তার গলা থেকে সেই দুটো অদৃশ্য হাত সরিয়ে উঠে বসে নিজেকে একটু সামলে নেয়। স্টেফিনার অদ্ভুত আচরণ থেকে শুরু করে তার মৃত্যু এবং তার মৃত্যুর পরে বাড়িতে এত উদ্ভট সব ঘটনা ঘটার পরেও স্টেফিনার মা কোনোদিনই পুলিশকে কল করার কথা ভাবেনি। কিন্তু সেই রাতে সে এতটাই ভীত এবং আতঙ্কিত হয়ে পড়েছিল যে 2:40 সে প্রথমবার পুলিশকে কল করে। 10 মিনিটের মধ্যেই পুলিশ তার বাড়িতে চলেও আসে। ন্যাশনাল পুলিশের চিফ ইন্সপেক্টর মিস্টার জো ভেড্রো সঙ্গে আরও 4 জন পুলিশকর্মী নিয়ে রাত 3টের আশেপাশে স্টেফিনার বাড়িতে আসে। তার ভাই বোন সহ বাবা মায়ের প্রচণ্ড ভীত আতঙ্কিত অবস্থা দেখে পুলিশ সমস্ত বিষয়টা জানতে চায়। এইসব কথাবার্তার ফাঁকে পুলিশও লক্ষ্য করে যে ঘরের মধ্যে কেমন ঠান্ডা হাওয়া বইছে এবং অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে, অথচ বাইরে আবহাওয়া পুরো স্বাভাবিক ছিল। সমস্ত ব্যাপারটা জেনে পুলিশ একটু বিভ্রান্তও হয় যে তাদের কি করা উচিত। তারপর তারা স্টেফিনার ঘরটা দেখতে চায়। সেই ঘরের লণ্ডভণ্ড অবস্থা এবং তার মধ্যে ঝড়ের গতিতে ঠান্ডা হাওয়া বইতে দেখে পুলিশও আতঙ্কিত হয়ে পড়ে এবং বুঝতে পারে এখানে কোনো কিছু ভৌতিক কাণ্ড কারখানা তো অবশ্যই ঘটছে। যদি অপরাধী সামনে থাকতো তাহলে অবশ্যই পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারত, কিন্তু যেখানে অপরাধী একজন অশরীরী আত্মা, সেখানে পুলিশও মারাত্মকভাবে বিভ্রান্ত হয়ে যায় যে তাদের ঠিক কী করা উচিত সেটা ভেবে। এই সব কিছুর মাঝে সকাল হয়ে গেছিল। স্টেফিনার পরিবারকে পুলিশ আশ্বাস দেয় যে দেখছে তারা কি করতে পারে। তারপরে সেদিন চলে যায়, কিন্তু কৌতূহলবশত পুলিশ সেই রাতে আবার তাদের বাড়িতে আসে এবং পুলিশের চোখের সামনেই কেউ যেন স্টেফিনার ছোট ভাইকে একটা বেড থেকে অন্য বেডে ছুঁড়ে ফেলে ফুটবল খেলতে থাকে এবং সমস্ত ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হতে থাকে। অদ্ভুত সব ভয়ঙ্কর আওয়াজের সাথে একটা আর্ত চিৎকারও পুলিশ শুনতে পায়। পুলিশও বিশ্বাস করে যে এই বাড়িতে অদ্ভুত কিছু রহস্য আছে এবং এই পরিবারের ওপর সে ভীষণই অত্যাচার করছে। থানায় গিয়ে এই সমস্ত বিষয়টা ডিটেলে পুলিশ রিপোর্টও করে। তারপর পুলিশ তদন্তের কাজ শুরু করে, কিন্তু ভূত প্রেতের উপর নির্ভর করে ভিত্তি করে তো আর তদন্ত করা যায় না। সে কারণে পুলিশ হয়তো বাড়িটাকেও খালি করাতে চাইছে দখল করার জন্য, সেই অ্যাঙ্গেল থেকে তদন্ত শুরু করে। প্রায় 1 মাস তদন্ত করার পরে পুলিশ কিছু পায় না
এবং পুলিশও জানতো যে পুলিশ কিছু পাবে না, কারণ তারা নিজের চোখে দেখেছে রাতে কি কি ঘটনা ঘটে এই বাড়িতে। তারপর চিফ ইন্সপেক্টর স্টেফিনার পরিবারকে এই বাড়িটা ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়। এইসব ঘটনায় বিপর্যস্ত স্টেফিনার বাবা মা তো আগেই সিদ্ধান্ত নিয়েছিল বাড়িটা ছেড়ে দেওয়ার। তারপর তারা সময় নষ্ট না করে এই বাড়ি ছেড়ে মাদ্রিদে কিছুটা দূরে অন্য একটা বাড়িতে চলে যায়। 1991 সালে এই ঘটনা ঘটেছিল। বাড়ি পাল্টানোর পরে আজ 2024 সাল পর্যন্ত তাদের সাথে আর কোনোদিনও কোনো রকম ভৌতিক ঘটনা ঘটেনি। এই সমস্ত ঘটনা পুলিশ সরকারিভাবে নথিভুক্তও করেছিল। যেহেতু বাড়ি পাল্টানোর সাথে সাথে সমস্ত ভৌতিক ঘটনা বন্ধ হয়ে গেছিল, সে কারণে এই ঘটনার পেছনে পুলিশকেও আর বেশি সময় দিতে হয়নি। খুব স্বাভাবিকভাবেই এরকম একটা ভয়ঙ্কর ঘটনার কথা মিডিয়াতেও চলে আসে। তারপর সেই ঘটনা নিয়ে ভেরোনিকা নামে একটা সিরিজও তৈরি হয়েছিল, কিন্তু সেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে খুব কম মানুষই পুরোটা দেখতে পেরেছে। এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। এরকম একটি ভয়ঙ্কর ভূতের সত্যি ঘটনা জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে অন্যদেরকেও এই ভয়ঙ্কর সত্যি ভূতের ঘটনাটা জানার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।